এখন আমি আলোচনা করব বাংলাদেশি জনগণ আমেরিকার জনগণের মতো আমলাতন্ত্র থেকে মুক্তি পাবো কী করে। এ পাবলিক है सब जानते हैं, উর্দুতে একটা কথা, হিন্দিতে একটা কথা বলে, হিন্দিতে যে এ পাবলিক है सब, জনগণ সবই জানে। তো বাংলাদেশের যে শাসন ব্যবস্থার প্রধান ত্রুটি হলো আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশরা দেশীয় আমলা জমিদার এদের দ্বারাই শাসন করতো। তাহলে এখন আমাদের আমলাতন্ত্র থেকে মুক্তি পাইতে গেলে আমাদের বুঝতে হবে যে আমলা কাকে বলে। শাসন, যে কোনো শাসন ব্যবস্থার তিনটা অংশ থাকে। একটা হলো গিয়া লেজিসলেটিভ বা আইনসভা, আরেকটা হলো গিয়া এই এক্সিকিউটিভ বা আমলা, আর তৃতীয় আরেকটা হলো গিয়া জুডিশিয়ারি। তাহলে এই জুডিশিয়ারি আইন বানায় হলো গিয়া আইনসভা, আর সেই আইন অনুযায়ী বিচার করে হলো গিয়া বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি। এই দুটো কিন্তু আমলা না, এই জিনিসটা বুঝতে হবে। আমলা হলো গিয়ে এই আইনের যে রায়টা হয়, সেই রায়টা যে কার্যকর করে যে নির্বাহী বিভাগ, এইটাকে বলা হয় আমলা। যেমন একজন টিএনও একজন আমলা, একজন এই সচিব থেকে শুরু করে সবগুলোকে আমরা আমলা বলতে পারি, কিন্তু বিচার বিভাগকে আমলা বলা যায় না, বা একে আমলা বলা যায় না। এই যে নাম কি বলে, আইনসভার যারা সদস্য তাদেরকে আমলা বলা যায় না। তাহলে এই কিন্তু আমেরিকা, এই ব্রিটিশদের সিস্টেমটার মধ্যে কিন্তু আমলাতন্ত্র আছে, এবং একটা বই আছে, সেই বইটা আপনারা বাংলাদেশে মানে সবচেয়ে 54 বছরে যদি একটা বই লেখা হয় সেইটা এই বইটা। এটা লিখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সরকার ও রাজনীতি বিভাগের টিচার KM মহিউদ্দিন। তো তার বইটার নাম কি? বইটা হলো গিয়ে মন্ত্রী পরিষদ কিংবা প্রধানমন্ত্রীর সরকার। যে গণতন্ত্রের ভিতরে স্বৈরতন্ত্রের একনায়কতন্ত্রের উত্থান, গণতন্ত্রের ভিতরেই একনায়কতন্ত্রের উত্থান, মানে আমলাতন্ত্র কী করে উত্থান হয়ে উঠতেছে। বইটার এই KM মহিউদ্দিন সাহেব শিক্ষক, উনি KM মহিউদ্দিন সাহেব বইটা লিখেছেন। বইটার নাম হলো মন্ত্রী পরিষদ কিংবা প্রধানমন্ত্রীর সরকার। মানে এইটা ক্যাবিনেটের সরকার, মন্ত্রী পরিষদের সরকার হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা কানাডাতেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীরা একনায়কের মতো আচরণ চেষ্টা করছে। যেমন মার্গারেট থ্যাচারের সময় বা টনি ব্লেয়ারের সময় অনেকখানি একনায়কের আচরণ করেছে। এবং এই জন্য এই যে আমেরিকার যে সরকার ব্যবস্থা, সেইটা কিন্তু এই বইটাতে তুলনা করা হয়নি, কিন্তু এই বইটা মানে অনেক পেজের বই, 200-300 পেজের বই, আরও বেশি। তো এই বইটাতে কিন্তু এই বাংলাদেশের যে মানে এই সিনহাকে ছুঁড়ে ফেলা হলো, এবং মানে বিচারপতিদের অপদস্থ করা হলো, এবং নাম কি বলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো। তারপরে এই যে মানে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু এই বইটাতে এসছে, যে মন্ত্রী পরিষদের সরকার হওয়ার কথা থাকলেও এটা প্রধানমন্ত্রীর সরকার হয়ে গেছে, একনায়কের সরকার হয়ে গেছে। এবং তিনি তাই টাইটেলের নিচেই তিনি লিখছেন গণতন্ত্রের ভিতরে একনায়কতন্ত্রের উত্থান। তো এখানে তিনি মানে এই প্রধানমন্ত্রীর পদটা কবে থেকে আসলো এই কথাগুলো তিনি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছেন। যে তিনি বলেছেন যে 1689 সাল থেকে প্রধানমন্ত্রীর পদটা হয়েছিল, রাজাই তখন প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতেন। তো 1689 পর থেকে আমরা দেখব যে 1714 পর্যন্ত রাজা নিজেই প্রধানমন্ত্রী কাজটা করতেন ক্যাবিনেটের অংশ হিসেবে। এবং এটাই তো সত্যিই যে 1688 যে অরেঞ্জ রেভলিউশন হলো, বা যে এটা হলো, এই যে নাম কি বলে 1688 সালে এই হল্যান্ড থেকে উইলিয়াম অফ অরেঞ্জ আইসা ইংল্যান্ডে পরিপূর্ণ গণতন্ত্র কায়েম করে, এবং তারপর থেকে পার্লামেন্টের বিরুদ্ধে কোনো রাজা যায়নি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 1689 থেকে 1714 পর্যন্ত রাজা নিজেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী এবং এই ঈদের কথাগুলো তিনি শুনতেন, এই যে নাম কি পার্লামেন্টের কথাগুলো তিনি শুনতেন। এবং তার 1714 থেকে পার্লামেন্টের 1832 পর্যন্ত এটা হলো গিয়া এই পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদটা এস্টাবলিশ হয়, এবং রাজা নিজে আর প্রধানমন্ত্রী হয় না, প্রধানমন্ত্রী আলাদাভাবে সিলেক্ট করা হয়। এবং আস্তে আস্তে দেখা যায় যে তারপর থেকে আরও প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও বাড়ে, এবং তারপরে শেষে এখন কি হচ্ছে, প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা, যেটা ইংল্যান্ড কিন্তু এই 1776 সালে আমেরিকা কী হয়, ইংল্যান্ড থেকে আলাদা হয়ে যায়, এবং তারা এই রাজার অত্যাচার সহ্য করেছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অত্যাচার সহ্য করেছে। এই জন্য তারা একটা চেক অ্যান্ড ব্যালেন্স আমেরিকায় সরকার তৈরি করেছে, যেটা হলো গিয়া সেখানে জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং একনায়কতন্ত্র থাকবে না। তো এই আমলাতন্ত্রটাকেই তার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। সেটা কীভাবে করেছে সেটাই আমি এখন আলোচনা করব। এই ভিডিওটার শিরোনামই হলো গিয়া যে আমেরিকার জনগণের মতো বাংলাদেশের জনগণ কি আমলাতন্ত্র থেকে মুক্তি পাইবে। আমি তো প্রথমেই আমলার সংজ্ঞা দিয়েছি। আমলা হলো গিয়া সচিব, টিএনও, ম্যাজিস্ট্রেট, তারপরে যুগ্ম সচিব, এই ডিসি, এরা হলো সব আমলা। কিন্তু আমরা জুডিশিয়ারি বা ইকে আমরা মানে আইনসভা বা এই মানে লেজিসলেটিভ
বা জুডিশিয়ারি, এই দুটোকে আমলা বলতে পারি না, আমরা আমলা বলা উচিত আমাদের এক্সিকিউটিভ। কিন্তু আমাদের যে এই সংসদীয় ব্যবস্থা, এর মধ্যে কিন্তু আমলাতন্ত্র কে মানে আমরা পৃষ্ঠপোষকতা দিচ্ছি। কিভাবে দিচ্ছি এবং কিভাবে এই ট্রাম্পও কিন্তু ক্ষমতার অধিকারী না। ট্রাম্পকেও কিন্তু বলতে হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো যার অ্যাটিটিউড স্বৈরাচারী, তিনিও কিন্তু কী কথা বলছেন যে আই উইল সি ইন দ্য কোর্ট। এটা তার ট্রাম্পের বিখ্যাত উক্তি। কারণ ট্রাম্প ভালো করেই জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট সেও কিন্তু আইনের অধীন, আমেরিকার যে পার্লামেন্ট সেও কিন্তু আইনের অধীন। কাজেই আমেরিকায় পার্লামেন্ট বা এই আমেরিকার যে কংগ্রেস বা আর প্রেসিডেন্ট না এই সুপ্রিম কোর্ট, কার বেশি পাওয়ার কেউ বলতে পারে না। তাহলে আমরা এখন দেখি যে আমেরিকার পার্লামেন্টটা কী ধরনের, আমেরিকার এই যে কীভাবে তার প্রথমে আমরা দেখি যে ব্রিটিশদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সেইটা কিন্তু কীভাবে নাম কি বলে আমলাতন্ত্রকে বেশি উৎসাহ দিচ্ছে। তাহলে প্রথমে আমরা আসি যে আমাদের ব্রিটিশ সিস্টেমে, বাংলাদেশের সিস্টেমে, ইন্ডিয়ার সিস্টেমে, পাকিস্তানি সিস্টেমে, ব্রিটিশ সিস্টেমে কীভাবে নির্বাচনগুলো হয়। জনগণ এমপিদের নির্বাচন করে, এমপি নির্বাচন করে কি প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী নির্বাচন করে এই হলে গিয়া প্রধানমন্ত্রী নির্বাচন করে হলে মন্ত্রীদেরকে, আর মন্ত্রীরা নির্বাচন করে আমলাকে। তাহলে এই যে জনগণ থেকে আমলা কিন্তু প্রায় 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ পরে যাইয়া আপনি প্রথমে জনগণ থেকে এমপি আসে 1 ধাপ, এমপি থেকে প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী থেকে এই কী আসে এই মন্ত্রী আসে, মন্ত্রী কী করে আমলাকে নিয়োগ দেয়, আমলাদের নিয়ন্ত্রণ করে। তাহলে 4 ধাপ দূরে এই বাংলাদেশের বা ইন্ডিয়া বা পাকিস্তান বা ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় এই আমলারা জনগণের থেকে 4 ধাপ দূরে। আর জনগণ অনেক ক্ষেত্রে জানেও না যে কাকে আমলা হিসেবে নিয়োগ দেওয়া হলো, কাকে ডিসি নিয়োগ দেওয়া হলো, কাকে এসপি নিয়োগ দেওয়া হলো, কাকে এই নাম কি বলে টিএনও নিয়োগ দেওয়া হলো, কে সচিব হলো। এই জিনিস, এই আমলা, এই শাসনকার্তিক যে আমলাগুলো, এইগুলোকে জনগণ চিনেও না। তাইলে আমাদের এই আমলাতন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা কী করলো, এটা আমরা এখন দেখি যে আমেরিকার সিস্টেম কিন্তু আলাদা। আমেরিকায় কিন্তু মানে ওই আমলাকেই ডাইরেক্ট মন্ত্রী বানিয়ে দেওয়া হয় এবং তারা মন্ত্রী নামও দেয় না, তাকে নাম দেওয়া হয় সেক্রেটারি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ ওই মন্ত্রী নিয়োগ দিবে আর মন্ত্রীর পাওয়ার দিয়ে দিবে, মন্ত্রী অনেক নির্বাচিত হবে। হ্যাঁ, মন্ত্রী কীভাবে নির্বাচিত, একে তো সে এমপি জনগণের দ্বারা নির্বাচিত, আবার প্রধানমন্ত্রী তাকে এই চয়েস করে, তাকে প্রধানমন্ত্রী কর্তৃক এমপি এই মন্ত্রী নির্বাচিত। তাহলে মন্ত্রী 2 বার নির্বাচিত, একবার এমপি হিসেবে নির্বাচিত, আর একবার সে প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচিত। আর নামটা অনেক মন্ত্রী, ফলে তারা দুর্নীতি করে একেবারে বাংলাদেশকে ডুবাই দেয়। কিন্তু আমেরিকার যে এত টাকা, এত IMF কিন্তু আমেরিকার টাকা দিয়ে চলে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমেরিকার টাকা দিয়ে চলে, কিন্তু আমেরিকার দুর্নীতি এত কম কেন? কারণ তারা মন্ত্রীদেরকে পাওয়ার দেয় না এবং তারা আমলাকেই মন্ত্রীর দায়িত্ব পালন করতে দেয় এবং তাকে বলে সেক্রেটারি। কিন্তু আমরা দেখব যে এখানে কিন্তু সরাসরি জনগণ কিভাবে এই সেক্রেটারি বা তথাকথিত মন্ত্রীদেরকে, যাদেরকে আমরা বলতেও পারি না বলতে পারি, এই সেক্রেটারিদেরকে যেমন তারা বলে বিদেশ মন্ত্রীকে বলে আমেরিকা সেক্রেটারি অফ স্টেট, তারপরে এই নাম কি বলে অর্থমন্ত্রীকে বলে সেক্রেটারি অফ ট্রেজারি, তারপরে ইকে বলে এই নাম কি বলে হোম সেক্রেটারি। ঠিক আছে, পুলিশদের যে প্রধান থাকে তাকে বলে হোম সেক্রেটারি। তাহলে এইরকম বেশ কিছু সেক্রেটারিকে তারা প্রেসিডেন্ট নিয়োগ দেয়, সবগুলো টেকনোক্র্যাট, কেউ নির্বাচিত না। আর ওই মন্ত্রীরা থাকে ভয়ে, আমেরিকার মন্ত্রীরা থাকে ভয়, কারণ তারা নির্বাচিত না। আর তাদের জব দিতে সাহসের সাথে কে কে করে, এখানে চারিদিক থেকে করে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে চারিদিক থেকে কীভাবে করে, কারণ জনগণ বাংলাদেশের আমলার নামও জানে না। ঠিক আছে, কে ডিসি, কে সচিব, কে অর্থ মন্ত্রণালয়ের সচিব, এই নামগুলো বাংলাদেশিরা জানে না, তারা মন্ত্রীর নাম জানে। আর মন্ত্রীরা খুব পাওয়ারফুল, তারা দুর্নীতি করে। কিন্তু এই আমলাদেরকে তারা মন্ত্রীর পদে বসায় এবং এই টেকনোক্র্যাট মন্ত্রীদেরকে দিয়ে তারা কাজ করায় না, এবং আমলাদের জব দিয়ে কাদের দিয়ে মাধ্যমে করায়। এই জিনিসটা আমি এখন আমাদের এই ওদের যে আমলা সেই যে সেক্রেটারি কাজ করছে, এদের সাথে আমরা টেকনোক্র্যাট মন্ত্রীদের চেষ্টা করতে পারবো। টেকনোক্র্যাট মন্ত্রীদের দেখবেন বাঙালিরা অনেক ভয় থাকে, কারণ তার তো নির্বাচিত না, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার পরে। কিন্তু এখানে শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছা না, আমেরিকার ক্ষেত্রে আমেরিকার জবাবদিহিতা কয় দিক থেকে আসে এটা আপনারা একটু দেখার চেষ্টা করেন এখন। তাহলে আমেরিকার মানে যে একজন সেক্রেটারি, তাকে এই কী করলো, প্রথমে চয়েস করলো কে প্রেসিডেন্ট। সে প্রেসিডেন্ট কিন্তু এমনি এমনি প্রেসিডেন্ট হয় না, তাকে ডিবেটের মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে তাকে পার্টি ককাসে প্রথমে সিলেকশন মনোনীত হতে হয়। তারপরে এই ডেমোক্র্যাট আর রিপাবলিকান, এই দুইটা পার্টির সাথে তো মানে গত 100 বছর ধরে তারাই নির্বাচন করে আসতেছে, এবং এই ডেমোক্র্যাট বা রিপাবলিকের পাওয়ার পরে আবার ভোট হয়। ভোট হওয়ার পরে শুধু পপুলার ভোটে হলে হবে না, স্টেট বেসিস ভোটেও তাদেরকে
কলেজিয়ামের যে ইগুলা, যে ওই নাম কি বলে, বিভিন্ন বড় বড় স্টেটে যদি সে ভোট পায় তখনই সে প্রধানমন্ত্রী হইতে পারবে। তাই কাজেই ছোট ছোট স্টেট তৈরি করাকে আমেরিকা উৎসাহ দেয় না, বড় বড় স্টেট এবং তাদের বড় বড় স্টেটের জনগণের নিরাপত্তাও যাতে সেখানে, ছোট ছোট স্টেটে কিন্তু জনগণের কাছাকাছি শাসন ব্যবস্থা থাকে, কিন্তু বড় বড় স্টেটে জনগণের কাছাকাছি শাসন ব্যবস্থা নাও হতে পারে, আমলাতন্ত্র প্রিভেল হতে পারে। এই জন্য বড় বড় স্টেটের তারা কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাটাকে অনেক সুষ্ঠু করার চেষ্টা করে আমেরিকানরা। তাহলে আমেরিকার যারা আমলা তাদেরকে আমরা নাম বলছি সেক্রেটারি, কিন্তু তাকে এই প্রথমে চয়েস করে প্রেসিডেন্ট এবং তাকে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট এই দুইটা দ্বারা মনোনীত হতে হবে। তারপরে তাইলে একদিকে থাকবে তার প্রেসিডেন্ট, একদিকে থাকবে হাউস অফ সিনেট, আরেকদিকে থাকবে প্রেসিডেন্ট, আর আরেকদিকে থাকবে জনগণ। এই চারিদিক থেকে তাকে এই একজন সেক্রেটারিকে, কারণ সে যেহেতু সেক্রেটারি প্রতিটা মানুষ তাকে চিনে, বাংলাদেশে কিন্তু সেক্রেটারিকে কেউ চিনে, আমাদের মিনিস্টারকে চিনে, আর ওদের সেক্রেটারি মিনিস্টার এবং সেক্রেটারিকেই কিন্তু তারা সমস্ত মানে এক নাম কাওয়াস্তে ক্ষমতা দেয় এবং তাকে চারিদিক থেকে চার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারিদিক থেকেই কিন্তু তাকে করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। তাহলে এই চারিদিক থেকে যখন জবাবদিহিতা নিয়ে আসে তখন তার একদিকে থাকবে কি প্রেসিডেন্ট নির্বাচিত, তাহলে তাকে মোটামুটি আমরা স্যান্ডউইচ থিওরেম বলে, স্যান্ডউইচের চারদিকে চারটে উপাদান। প্রথম উপাদান কি, প্রেসিডেন্ট তাকে জবাবদিহিতা করবে, তাকে জবাবদিহিতার সম্মুখীন করবে, এবং তাকে সিনেট, এই দুইটা প্রতি মুহূর্তে তাদেরকে, এই মন্ত্রীদেরকে, আমেরিকার যারা আমলা, যারা সেক্রেটারি, তাদেরকে প্রতি মুহূর্তে তারা প্রশ্ন করবে, জানার চেষ্টা করবে। তারপরে তার ডাইনে বাইকে থাকবে, আর দুই পাশে থাকবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারাও কিন্তু কংগ্রেসের মেম্বার, তারাও তাকে জিজ্ঞেস করবে। আরেকটা হলো জনগণ ও পেপার পত্রিকার মাধ্যমে তাকে প্রতি মুহূর্তে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে, কারণ তো সে তো জনগণ নির্বাচিত না, সে তো হলো টেকনোক্র্যাট মন্ত্রী। কাজে আমেরিকার প্রতিটা মন্ত্রী টেকনোক্র্যাট মন্ত্রী, তারা ভয় ভয় থাকে এবং তারা কি করে, এই দুর্নীতি করার সাহস পায় না, এবং যদি দুর্নীতি হয় তাহলে দেখা যায় যে অনেক সময় তাকে মানে 99% ক্ষেত্রেই তাকে বিচারের সম্মুখীন হতে হয়, কঠিন বিচারের সম্মুখীন হতে হয়। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে এই আমেরিকার যে এই সিনেট মেম্বার এবং এই যারা হলো গিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার বা আমেরিকার প্রেসিডেন্ট, এর বেশিরভাগই ল পাস করা এবং পলিটিক্যাল সায়েন্স পাস করা। তাহলে তারা আইন বুঝে, তারা রাজনীতিও বুঝে। এই দুটো বোঝার ফলে তারা কিন্তু এই যে যখন প্রেসিডেন্টের বিচার করে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা সিনেট, তখন কিন্তু তারা ওই জাজের ভূমিকায় অনেকখানি চলে যায়, কারণ তারা তো আইন জানে। তো আইন যদি অনেকে ল না পাস করে, তারা আইনগুলো পড়ে নেয়, কারণ আইন যখন আপনি তৈরি করছেন তাহলে ওই আমেরিকার যারা সংসদ সদস্য, তাদের সংসদ সদস্য বলতে প্রতিনিধি পরিষদ বলি আর সিনেট বলি, তাদের প্রধান কাজ হলো গিয়া আইন তৈরি করা, এবং এই মন্ত্রী তো বলেন আমেরিকার সেক্রেটারি বলে, এই সেক্রেটারিদের জবাবদিহিতা নিশ্চিত করা। এবং আমেরিকার এই সেক্রেটারিগুলো কি হচ্ছে, তাদের নাম আসতেছে সেক্রেটারি হিসেবে, মন্ত্রী হিসেবে না, এবং তাদেরকে সরাসরি জনগণের করতে হচ্ছে কি, জবাবদিহিতা করতে হচ্ছে, তার প্রেসিডেন্টের কাছে, নির্বাচিত প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হচ্ছে, এবং সেক্রেটারির কাছে জবাবদিহি করতে হচ্ছে, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কাছে দিতে হবে। চারিদিক থেকে এই স্যান্ডউইচের মতো, স্যান্ডউইচ যেমন উপরে ব্রেড, নিচে ব্রেড, মাঝখানে একটু ভেজিটেবলস বা চিকেন এগুলো দেওয়া থাকে, তেমনি এইখানে সেক্রেটারি মাঝখানে থাকবে, আর চারিদিক থেকে মানে নির্বাচিত লোকেরা তাদের জবাবদিহিতা আদায় করবে, এই মন্ত্রীদের জবাবদিহিতা। ফলে এই প্রেসিডেন্ট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারপরে হলো গিয়া আদালত এবং সিনেট, এই চারদিক থেকে এবং জনগণ, এই চারদিক থেকে চার গ্রুপ মিলে কি করবে, এই মন্ত্রীদেরকে বা আমলাদেরকে, যারা আসলে তো বেসিক্যালি আমলা, তারা তো নির্বাচিত না, তারা হলো গিয়ে টেকনোক্র্যাট, তারা যে কোনো একটা কেউ যুদ্ধ বিদ্রোহে বসে, তাই হলো মিনিস্টার অফ ওয়ারে তারা করে, আগে ডিফেন্স মিনিস্ট্রি বলতে, এখন আমেরিকানরা বলতেছে মিনিস্টার অফ ওয়ার। কিন্তু তারপরে এই যারা হলো গিয়া এই বিদেশ মন্ত্রক, যেটাকে আমরা বলি পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটাকে তারা কি বলে যে সেক্রেটারি অফ স্টেট। তারপরে এই হোম মিনিস্টার, পুলিশ প্রশাসন, এগুলো হোম মিনিস্টার আন্ডারে থাকে, ওরা বলে সেক্রেটারি অফ নাম কি বলে, হোম সেক্রেটারি। তাহলে এইভাবে চারিদিক থেকে কী করে আমেরিকা জবাবদিহিতার, কিন্তু ব্রিটিশ সিস্টেম কী করছে, সাথে সাথে দেখি জনগণ এমপিকে নির্বাচন করছে, হ্যাঁ, তাহলে জনগণ এমপি আবার পিএমকে নির্বাচন করছে, কারণ সবচেয়ে বেশি যে দলের এমপি আছে তারাই কিন্তু পিএমকে নির্বাচন করা হয়। খালেদা হাসিনা বাংলাদেশে এই জিনিসটাই তো আমরা দেখতেছি বারবার, কিন্তু এখন হয়তো আমরা আরও বিস্তারিত আরও অনেক দল আসতেছে, তাদেরকেও দেখবো। তাহলে জনগণ এমপি নির্বাচন করছে, এমপি প্রধানমন্ত্রীকে নির্বাচন, প্রধানমন্ত্রী মন্ত্রীকে নির্বাচন করছে, মন্ত্রী আবার কি করতেছে, আমলাদেরকে এই পছন্দ করছে, তাদের করতেছে কি, মন্ত্রী আমলাদেরকে বা এই সেক্রেটারিদেরকে কি করছে,
বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে এবং সেখানে কি করছে, এই সেক্রেটারি দুর্নীতি করছে আর আমলাতান্ত্রিকতা দেখা দিচ্ছে, মন্ত্রীও দুর্নীতি করছে এবং জনগণ অনেক ক্ষেত্রে ওই তার দূরবর্তী ক্ষমতা এবং এই পেপার পত্রিকাগুলো কী করছে, তাদেরকে এই মন্ত্রীগুলা বা কী করছে, এই পেপার পত্রিকা দমন করে রাখতেছে। তার ফলে জনগণের যে সরাসরি আমলার কাছে যে জবাবদিহিতা নিবে সেটাও পারতেছে না, মন্ত্রীর কাছে জবাবদিহিতা নিবে সেটাও পারতেছে না। ফলে একটা স্বৈরতন্ত্র তৈরি হচ্ছে, যেটা আমরা ওই বইটাতে খুব ভালোভাবেই উল্লেখ করা আছে। সেটা হলো মন্ত্রী পরিষদ কিংবা প্রধানমন্ত্রীর সরকার, গণতন্ত্রের ভিতরে একনায়কতন্ত্রের উত্থান। কিন্তু তিনি প্রবলেমগুলো দেখিয়েছেন, কিন্তু আমেরিকার যে উডরুলসান যে বইগুলো লিখেছেন, সেই বইয়ের যে মানে কংগ্রেশনাল গভর্নমেন্ট নামে একটা বই আছে, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে যে আমেরিকার সরকার কোন কোন দিকে ভালো আর ইংল্যান্ডের সরকার কোন কোন দিকে ভালো। তো আমেরিকার সরকারকে আমরা বলতে পারি কংগ্রেশনাল গভর্নমেন্ট বা চেক অ্যান্ড ব্যালেন্সের গভর্নমেন্ট, আর ইংল্যান্ডের সরকারকে আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রীর এই পার্লামেন্টারি ডেমোক্রেসি। তাহলে একদিকে পার্লামেন্টারি ডেমোক্রেসি ভালো না কংগ্রেশনাল ডেমোক্রেসি ভালো? তা আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমেরিকা প্রতিটা বেশিরভাগ যারা রাষ্ট্রনৈতিক জ্ঞানীগুণী, কিন্তু বাংলাদেশে তো পড়ে না রাষ্ট্রনৈতিক যারা জ্ঞানীগুণী সেজে বসে আছে, তারা যদি বই পড়ে তারা দেখবে যে আমেরিকার সরকার, আমেরিকা কিন্তু অনেক আগেই আমলাতন্ত্র থেকে মুক্তি পেয়ে গেছে এই সিস্টেমের মাধ্যমে, যে আমলাদেরকে তারা সরাসরি জনগণের কাছে অ্যাকাউন্টেবল করেছে, কীভাবে নির্বাচিতদেরকে বিভিন্ন সাইড থেকে ঘিরে ফেলেছে। আর আমাদের কী করছে, লং চেইন অফ রিয়াকশনের মধ্যে দিয়ে গেছে, যে যেখানে এই শিকলের দূরবর্তী প্রান্ত এই জনগণের চোখেই পড়ে না। জনগণ এমপিদের নির্বাচন করছে, এমপি আবার পিএমকে নির্বাচিত করছে, পিএম আবার মন্ত্রীকে নির্বাচিত করছে, মন্ত্রী আমলাকে নিয়ন্ত্রণ করছে। ফলে জনগণ প্রত্যক্ষভাবে আমলা বা সেক্রেটারিকে চিনেই না। তাহলে এই আমলাতন্ত্র থেকে বাঙালি মুক্তি পাচ্ছে না, ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে আরেকটা কথা আছে, এবং বাংলায় কিন্তু আমলাতন্ত্র প্রচণ্ডভাবে শক্তিশালী, কারণ ব্রিটিশ আমল থেকেই বাংলা থেকে ব্রিটিশের সমস্ত ডিসি, এসপি, এই টিএনও এগুলো নিয়োগ দিত, ডেপুটি ম্যাজিস্ট্রেট এগুলো সব নিয়োগ দিত। তো ফলে বলা হয়তো পাঞ্জাব থেকে ব্রিটিশরা সোলজার নিয়োগ করতো আর বাংলা থেকে আমলা নিয়োগ দিত। এবং বাংলায় শিক্ষা ব্যবস্থা কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী হওয়ার ফলে বাংলায় যেমন বঙ্কিম আর রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি পড়াশোনা করেছে এবং সবচেয়ে বেশি প্রভাবশালী, ফলে বঙ্কিম আর বঙ্কিম তো নিজেই একজন আমলা ছিলেন, ডিসি ছিলেন। ফলে বাংলায় একটা আমলাতান্ত্রিকতা, এবং এই ব্রাহ্মণরাও কিন্তু একজন আমলার কাজ করে, যারা জনগণের স্বাধীনতা নিশ্চিত করে না। তারা কী করে, সংস্কৃত তাদের কিতাবগুলোকে, তাদের ধর্মীয় বইগুলোকে উচ্চস্তরে রেখে দেয় এবং জনগণের কাছে অ্যাভেলেবেল করে না। ফলে দেখা যাচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বাংলায় কিন্তু প্রচণ্ডভাবেই আছে এবং আসে প্রায়ই, এবং ফ্যাসিবাদের সাথে বঙ্কিমের মেন্টালিটি, রবীন্দ্রনাথের মেন্টালিটি, আমলাতন্ত্র সব কিছু জড়িত। ফ্যাসিবাদ, আমলাতন্ত্র, ব্রাহ্মণ্যবাদ, এবং আমরা যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা বলতে পারি সেটা হিটলার। তো হিটলারও কিন্তু সেই ব্রাহ্মণদের সাইন, যে স্বাস্তিকাকে তিনি সেবাস্টিকা নাম দিয়া যে তিনি আত্মস্থ করেছিলেন। তো কাজেই আমরাও কিন্তু এই যেহেতু বঙ্কিম ও রবীন্দ্রনাথের প্রভাবের মধ্যে অনেকখানি ডুবে আছি, আমরা কিন্তু ফ্যাসিবাদী ধ্যান ধারণা থেকে বেশি দূরে নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে ফ্যাসিবাদী ধ্যান ধারণা থেকে মুক্তি পাইতে হলে আমাদের গণতান্ত্রিক হতে গেলে ট্রুলি আমেরিকার পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র যেটা আমেরিকান গণতন্ত্রকে ফলো করতে হবে, আমাদের আমলাতন্ত্রকে বিদায় দিতে হবে, এবং মন্ত্রীকে আমরা আমলা নাম দিয়া বা সেক্রেটারি নাম দিয়া আমরা এক সাইডে আমরা প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট, সরাসরি নির্বাচিত এই লোকসভা বা নিম্নকক্ষ, সরাসরি নির্বাচিত সিনেট, এবং সরাসরি নির্বাচিত জনগণ বা সরাসরি জনগণ যারা, তারা কি করবে, পেপার পত্রিকার মাধ্যমে যে চারিদিক থেকে এই সেক্রেটারিগুলোকে আমরা জবাবদিহিতা নিশ্চিত করি, আমেরিকার গণতন্ত্রের মতো মন্ত্রীদেরকে মানে লং চেনের মাধ্যমে নিয়ে যায়, যে মন্ত্রীদের ক্ষেত্রে জনগণের সম্পর্ক থাকে না, যে আমরা জনগণ চিনেও না, সেই ধরনের আমরা দুর্নীতি করার সুযোগ যদি না দিই, তাহলে কী হবে, যে এই প্রেসিডেন্ট একতরফা ক্ষমতা না আমেরিকায়, এই সিনেটেরও একতরফা ক্ষমতা না, যেখানে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের আমেরিকা একতরফা ক্ষমতা না, আর জনগণের একতরফা ক্ষমতা না, সবাই একসাথে এই কী করতেছে, তারা এই যারা মিনিস্টার, মানে টেকনোক্র্যাট মিনিস্টার যারা আসলে আমলা, তাদেরকে সেক্রেটারি নাম দিয়ে আমেরিকায় জবাবদিহি করতে বাধ্য করা হচ্ছে। ফলে আমেরিকায় দুর্নীতি এত কম এবং আমেরিকার জনগণ এই দুর্নীতি থেকে মুক্তি পেয়েছে। তাইলে আমাদের আমলাতন্ত্র থেকে যে আমেরিকার জনগণ মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদ থেকে আমেরিকার জনগণ মুক্তি পেয়েছে। ফলে আমেরিকা, যেমন ব্রিটেন কিন্তু ব্রিটিশ লোকই ম্যাক্সিমাম,
জার্মানরা কিন্তু জার্মান লোকই ম্যাক্সিমাম, কিন্তু আমেরিকায় বলতে পারে না যে ব্রিটিশই ম্যাক্সিমাম বা আইরিশই ম্যাক্সিমাম বা জার্মানরা ম্যাক্সিমাম বা ইটালিয়ানরা ম্যাক্সিমাম। বিভিন্ন গ্রুপের লোকের আইসা আমেরিকায় বসত করেছে, 50টা স্টেট করেছে, কিন্তু আমেরিকায় গণতন্ত্রটা কিন্তু আজও নষ্ট হয়নি। জার্মানিতে মাঝে হিটলার আসছিল, ইটালিতে মুসোলিনি আসছিল, কিন্তু আমেরিকায় কখনো কিন্তু জার্মানি বা ইটালি কিন্তু সুবৃহৎ ঐতিহ্য আছে, রোমান সাম্রাজ্য চালানোর ঐতিহ্য আছে, কিন্তু আমেরিকা তো নবগঠিত একটা দেশ। সেখানে জঙ্গল ছিল, সেখানে এই আব্রাগনিজরা বসবাস করতো, রেড ইন্ডিয়ানরা বসবাস করতো, আদিবাসীরা বসবাস করতো, কিন্তু আমেরিকা এখন পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র, কারণ তাদের এই সংবিধানের দ্বারা। তাহলে আমরা যে পরবর্তী আমরা যে বিপ্লবের মাধ্যমে গেছি, আমাদেরও এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সরকার তৈরি করতে হবে, যেখানে আমাদের এই যারা মন্ত্রী তাদেরকে সেক্রেটারি নাম দিয়ে তাদেরকে আমলাকে এখানে বসাবো, এবং সেই আমলাদেরকে যে নামগুলো জনগণের কাছে জানা থাকবে, সেই আমলাদেরকে প্রেসিডেন্ট, সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট তাদেরকে জবাবদিহিতা করবে, সরাসরি নির্বাচিত উচ্চকক্ষ বা সিনেট তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে, প্রশ্ন করবে এই আমলাদেরকে, এই সেক্রেটারিদেরকে বা এই মন্ত্রীদেরকে। তথাকথিত মন্ত্রী, আসলে তো তারা সেক্রেটারি, তারা টেকনোক্র্যাট মন্ত্রী যদি বলি, তারা সেক্রেটারি, এবং তাদেরকে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ জবাবদিহিতা আদায় করবে তাদের কাছ থেকে। জনগণ সরাসরি যেহেতু তাদের নাম জানতেছে, তাদেরকে ওই বিভিন্ন সেক্রেটারি নাম হবে, তাদের মন্ত্রীর নাম দেওয়া হবে না, তাদের নাম দেওয়া হবে কী হবে, তাদের নাম দেওয়া হোম সেক্রেটারি বা এই নাম কি বলে সেক্রেটারি অফ স্টেট বা ট্রেজারি সেক্রেটারি। তো এইভাবে নাম দিয়ে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং তখন কি আমরা পাবো ভীতু মন্ত্রী এবং এই নাম কি বলে শক্তিশালী বিচার বিভাগ। আর আমেরিকায় বিচার বিভাগ প্রেসিডেন্টকেও 4 বছর পর পর পরীক্ষার মাধ্যমে, ভোটের মাধ্যমে আবার পুনর্নির্বাচিত হতে হবে বা সরে যেতে হবে, আরেকজনকে যে নির্বাচিত হবে তাকে জায়গা করে দিতে হবে। কিন্তু আমেরিকার বিচার বিভাগ এতই শক্তিশালী যে মৃত্যুর আগ পর্যন্ত আজীবন আমেরিকার সুপ্রিম কোর্টের 7 জন বা 9 জন যে বিচারপতি থাকে, তারা কিন্তু আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা সেখানকার বিচারক। আমেরিকার আজীবন বিচারক সিস্টেমটা আছে। কাজে আমাদেরকে যদি শক্তিশালী বিচার বিভাগ, আমরা তাদেরকে বিদায়কে দিতে হলে শক্তিশালী বিচার বিভাগ লাগবে এবং দুর্বল মন্ত্রিত্ব লাগবে। এবং এই দুর্বল এই মন্ত্রীদের নাম মন্ত্রীও দেওয়া যাবে না, তাদেরকে সেক্রেটারি বা আমলার নাম দিতে হবে, এবং তাদেরকে চারিদিক থেকে তাদের জবাবদিহিতা আদায় করে নিতে হবে। তার একদিকে থাকবে উচ্চকক্ষ, তাদের এই আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করবে, নিম্নকক্ষ আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করবে, জনগণ আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং সরাসরি নির্বাচিত প্রেসিডেন্টও আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করবে। তখন কি বাংলাদেশে আমলাতন্ত্র বিদায় নেবে, ফ্যাসিবাদ বিদায় নেবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।